আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে রোববার থেকে উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। মা খালেদা জিয়ার শেষ থেকে শুরুর আকাঙ্ক্ষা ছিল। জামায়াত আমিরের সাথে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা, শিগগিরই ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত জানালেন তাহের। জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে শিবির ও ছাত্রদল প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই, পূর্ণাঙ্গ ফল পেতে লাগবে আরো কয়েক ঘন্টা। দেশ জুড়ে শীতের দাপট, কনকনে হাওয়া ও ভারী কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ১১ জানুয়ারি থেকে ৪ দিনের সফরে উত্তরাঞ্চলের ৯ জেলায় সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই সফরে থাকছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। তারেক রহমান এই সফরে বিশিষ্ট ব্যক্তি, নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। ওই চিঠিতে আরও জানানো হয়, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়াই জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানে আমির খসরু বলেন, নেত্রীর এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপি নেতাকর্মীরা এতটা সাহসী। তিনি আরো বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেই, কিন্তু গুলশানের বাসা ফিরোজা কিংবা চেয়ারপারসনের কার্যালয় সবটুকু জুড়েই আছে তার স্মৃতি, যে স্মৃতি নিয়ে শোকের দিন কাটছে দল ও পরিবারের। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত। সকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি এবারও পাতানো নির্বাচন হয় তাহলে দেশ আবার ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা ইইউকে জানিয়েছে জামায়াতে ইসলামী। নায়েবে আমির বলেন, দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা এবং ইইউ সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তাহের। এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই হচ্ছে 11 দলীয় জোটের আসন সমঝোতা। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 22 ঘণ্টা পরও চলছে গণনা। ঘোষণা করা হয়েছে 14টি কেন্দ্রের ফলাফল। মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ভিপি পদে এগিয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব এখন পর্যন্ত পেয়েছেন 1673 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন 1424 ভোট। জিএস পদে এগিয়ে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন 1612 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 793 ভোট। এজিএস পদে এগিয়ে শিবিরের মাসুদ রানা পেয়েছেন 1466 ভোট। নিকটতম ছাত্রদলের আতিকুল ইসলাম তানজিল পেয়েছেন 1297 ভোট।
প্রায় 22 ঘন্টা পেরিয়ে গেছে ভোট গ্রহণ শেষ হওয়ার। গতকাল বিকেল 3:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন পর্যন্ত 22 ঘন্টারও একটু বেশি পার হয়ে গেল। 14টি ভোট কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এখনো প্রায় 24টি বা 23টির মতো বাকি, 39টি মোট কেন্দ্র। ফলে কিছুক্ষণ আগেই আমাদেরকে ঘোষণা করা হলো বা জানানো হলো যে 3টি ভোট কেন্দ্রের ফল 1 ঘন্টা লাগছে সেই 3টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা করতে। সেই হিসাব করলে আসলে প্রায় রাত 10টা বেজে যেতে পারে বলে আমরা ধারণা করছি চূড়ান্ত ফল ঘোষণার। মেশিনের মাধ্যমে এবং ম্যানুয়ালি দুইভাবে আসলে ভোট গণনা চলছে। এখন কিছুক্ষণ পরপর একটি একটি করে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। 14টি ভোট কেন্দ্রের এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে 249 ভোটে ভিপি পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলের যেই প্রার্থী তিনি এগিয়ে আছেন এখন পর্যন্ত। এবং এছাড়াও মোট 21টি মোট পদ। সারা দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বেলা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আজকে ঠান্ডাটা আগের দিনের তুলনায় অনেক বেশি, তারপরও কর্মস্থলে যেতে হবে তাই বেরোচ্ছে। ঠান্ডাতে গাড়ি চালাতে কষ্ট হয়, হাত টাত পড়ে আছে, যাত্রী কম, অনেক ঠান্ডা আজকে, আর তো অবশ হয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে এলো বাংলাদেশের নাম। এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় 18.5 লাখ টাকা পর্যন্ত। B1 কিংবা B2 ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, নতুনভাবে বাংলাদেশ সহ আরও 25টি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই, পাশাপাশি দক্ষিণ এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকা